বিহারে তখন দুর্ভিক্ষ। ভয়াবহ দুর্ভিক্ষে বিহারে তখন নিদারুণ খাদ্যাভাব বিরাজমান। দিল্লির ফৌজে আগে অনেকটা খাদ্য ঘাটতি ছিল। এই দুর্ভিক্ষের ফলে এখানে এসে আদৌ কোনো খাদ্য সংগ্রহ হল না এবং দিল্লির শিবিরে অচিরেই চরম খাদ্যাভাব দেখা দিল। দিল্লি অনেক দূরে, সেখান থেকে খাদ্য আসার সম্ভাবনাই ছিল না। এতে করে লড়াই করা পড়ে মরুক, বিশাল সৈন্যদলের প্রাণ ধারণের উপযোগী রসদের অভাবে দিল্লির শিবিরে শিগগিরই হাহাকার পড়ে গেল। এই সুযোগের সদ্ব্যবহারে শাহজাদা ড্যানিয়েল তৈয়ার হয়ে গেলেন। দিল্লির শিবির আক্রমণ করার ইরাদা নিয়ে তিনি তার সৈন্যবাহিনী দাঁড় করিয়ে দিলেন, কিন্তু তবুও লড়াই হল না। বাঙ্গালার ফৌজের মতিগতি লক্ষ্য করে আঁতকে উঠলেন দিল্লি ফৌজের সেনাপতিরা। নিশ্চিত ধ্বংস থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে রাতের অন্ধকারে ছাউনি তুলে পড়িমড়ি তারা দিল্লির দিকে ছুটলেন। এই লজ্জা ও ব্যর্থতার গ্লানি ঢাকা দেওয়ার উদ্দেশ্যে দিল্লিতে পৌঁছে তারা রটনা করে দিলেন যে উভয় পক্ষের মধ্যে সন্ধি হওয়ার ফলে তারা বিনা যুদ্ধে ফিরে এলেন। কোনো পক্ষের শত্রুকে কোনো পক্ষ আর কখনো আশ্রয় দেবে না, এই হল এই সন্ধির শর্ত। এই মিথ্যাচারে উলঙ্গ করে দিয়ে বাঙ্গালার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তার আশ্রিত হোসেন শাহ সরকিকে সপরিবারে আশ্রয় দিয়ে রাখলেন এবং দিল্লির ফৌজের পশ্চাধাবনের পর শাহজাদা ড্যানিয়েল দিল্লি অধিকৃত বিহারের প্রায় অর্ধেকটা দখল করে নিলেন। এ ঘটনা বাঙ্গালার সুলতান আলাউদ্দিন হোসেন শাহর মসনদ লাভের পরপরেরই ঘটনা। দিল্লির ফৌজ ওই যে ফিরে গেল। সুলতান আলাউদ্দিন হোসেন শাহর সুদীর্ঘ ২৬ বছর কাল শাসনামলে দিল্লির ফৌজ আর কখনো বাঙ্গালার দিকে আসেনি, এমনকি বিহারের অর্ধেকটা বেদখল হওয়া সত্ত্বেও। এরপর বাঙ্গালার সুলতান রাজ্যহারা মেহমানদের বাঙ্গালা রাজ্যে সসম্মানে অবস্থানের জন্য ভাগলপুরের নিকটবর্তী কহলগাঁও বা খিলগাঁও এই স্থান নির্ধারণ করলেন এবং রাজকীয় সম্মানে কহলগাঁওয়ে তাদের পুনর্বাসন করলেন। হোসেন শাহ সরকি আজ বেঁচে নেই, কিন্তু সেই থেকে তার পরিবারবর্গ আজও কহলগাঁওয়েই আছেন। জৌনপুরের রাজ্যহারা সুলতান হোসেন শাহ সরকি সৎ ব্যক্তি ছিলেন। তার আচরণে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ প্রীত হন এবং উভয়ের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। এর ফলে তাদের এ আশ্রয়দান কায়েমি ও নিশ্চিত করার খাতিরে শাহজাদি ফৌজিয়া ও তার পিতা শাহজাদা নসরত শাহর সম্মতিক্রমে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সরকির পুত্র এই জালালউদ্দিন সরকির সাথে নূর মহলের শাদী দেন এবং শরণার্থীদের আত্মীয় করে নেন। এই হলেন জালালউদ্দিন সরকি। রাজ্যহারা হয়ে কত বিখ্যাত শাহানশাহ ও সুলতান মান তো দূরের কথা, প্রাণটাই তারা রক্ষা করতে পারেননি। তারা ও তাদের পরিবারবর্গ নিঃশেষে ধ্বংস হয়ে গেছেন। এমনকি এই সুলতান আলাউদ্দিন হোসেন শাহরি এককালের মুনিব, পরবর্তী ইলিয়াস শাহী বংশের দোর্দণ্ড প্রতাপশালী শেষ সুলতান জালালউদ্দিন ফতেহ শাহ যখন হাবশিদের হাতে অতর্কিতে নিহত হলেন এবং মসনদ যখন হাবশিদের কবজাগত হল, তখন তার বেগম ও ফুটফুটে শিশু পুত্রটিও হেফাজতির অভাবে কোথায় গিয়ে অসহায়ভাবে নিশ্চিহ্ন হয়ে গেলেন সে খবর আলাউদ্দিন হোসেন শাহ জানেন না। অথচ সুলতান আলাউদ্দিন হোসেন শাহর দয়ায়, বদান্যতায় ও মহত্বে সপরিবারে এই জালালউদ্দিন সরকির মান ও প্রাণ উভয়ই সুরক্ষিত হয়েছে। এহেন অবস্থায় এতটুকু লজ্জাবোধ আর কাণ্ডজ্ঞান থাকলে এই মহাপরাক্রম সুলতান আলাউদ্দিন হোসেন শাহর সামনে মানের বড়াই করা জালালউদ্দিন সরকি কখনো করতে পারতেন না। জালালউদ্দিনের কথা শুনে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ স্তম্ভিত হয়ে গেলেন। বাকশক্তি ও ক্ষণিকোত্তরে হারিয়ে ফেললেন তিনি। সঙ্গে সঙ্গে কিছুই বলতে না পেরে হতভম্ব অবস্থায় বসে রইলেন চুপচাপ। ক্রমেই তার মুখমণ্ডলে এক অস্বাভাবিক কাঠিন্য নেমে এলো। যে কথা তিনি বলতে চান না সেই কথাটাই বলতে শেষে তিনি বাধ্য হলেন। গভীরভাবে কিছুক্ষণ চুপচাপ থাকার পর তিনি সোজা হয়ে বসলেন এবং অত্যন্ত গম্ভীর ও স্পষ্ট কণ্ঠে বললেন,
দেখো, এত অল্পতেই মান নিয়ে এত অস্থির হও যদি, তাহলে তুমি অতপর কহলগাঁয়ে গিয়ে বসবাস করতে পারো, বা আমার সীমানার মধ্যে থাকতেও যদি মান সম্মানে বাধে তোমার, তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো। তার কথার মাঝেই চমকে উঠে ফৌজিয়া বানু বললেন, দাদু। ফৌজিয়া বানুর কথায় আদৌ কোনো কর্ণপাত না করে জালালউদ্দিনের উদ্দেশ্যে একই মেজাজে সুলতান তার বক্তব্যের শেষ অংশটুকু বললেন, মান তোমার এত ভঙ্গুর হয় যদি, তা হেফাজত করার সাধ্য আমার নেই, সে দায়ও আমার নেই। সুলতানের মুখাকৃতি স্পাতবৎ শক্ত হল। নিজ গতিতে চলার পথে হঠাৎ সর্পদৃষ্টবৎ এবার থমকে গেলেন জালালউদ্দিন। সঙ্গে সঙ্গে তিনিও চমকে উঠে বললেন, দাদু। অন্যদিকে মুখ ফিরিয়ে একই কণ্ঠে সুলতান সংক্ষিপ্ত জবাব দিলেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন তোমার। ফৌজিয়া বানু বেগম আবার মরিয়া হয়ে বললেন, দাদু, এ কি বলছেন আপনি? সুলতান আর কোনোই জবাব দিলেন না। মুখ ফিরিয়ে নিয়ে যেমন শক্ত হয়েছিলেন তেমনি শক্ত হয়েই বসে রইলেন। এতক্ষণে জালালউদ্দিনের হুঁশের উদয় হল। সুলতানের কাছে বরাবর অসামান্য স্নেহ খাতিরি পেয়ে আসছেন জালালউদ্দিন। এত বড় শক্ত কথা সুলতানের মুখ থেকে তার উদ্দেশ্যে আগে কখনো বেরোয়নি। এই সুলতান আলাউদ্দিন হোসেন শাহর মেজাজ তিনি সবিশেষ জানেন। অত্যন্ত সহিষ্ণু ব্যক্তি সুলতান, উদার ও স্নেহশীল, কিন্তু মেজাজ তার কোনো ক্রমে একবার যদি বিগড়ে যায়, আর তাতে করে একবার যদি বদহুকুম করে বসেন, তা রোধ করার সাধ্য এই বাঙালা মুলুকে দোসরা কারণেই তার শ্বশুর শাহজাদা নসরত শাহরও নয়। শাহনশাহর কথায় আঁতকে উঠলেন জালালউদ্দিন সরকি। তার মুখমণ্ডল পাংশু হয়ে গেল। সত্যি যদি সুলতান কিছু কঠোর সিদ্ধান্ত নেন, তাহলে তার গতি কি? শাহনশাহর আশ্রয়ের বাইরে কোথাও আর তার কোনো চাল চুলো নেই। শাহনশাহর স্নেহ মহব্বত হারালে শ্বশুর সাহেবের কাছেও আর ভরসা কিছু নেই। কারণ ফৌজিয়া আর তার প্রতি যত দরদ সুলতানের, তার অর্ধেকটাও শ্বশুরের মধ্যে কখনো তিনি দেখেননি। হুঁশের উদয় হতেই তিনি বুঝলেন, ঝোঁকের মাথায় অনেক পানি ঘুলিয়েছেন ইতোমধ্যেই। আসলেই জালালউদ্দিন সরকি একজন কাণ্ডজ্ঞানহীন হুঁশ ফাটা মানুষ। জ্ঞানবুদ্ধি কম, অবিন্যস্ত আদব আখলাক নিয়ে তিনি দকের উপর চলেন। স্থান কাল পাত্রের সাথে তাল মিলিয়ে চলার মতো যথেষ্ট ধীশক্তি তার ছিল না। তাপ পেলেই উত্তপ্ত হয়ে ওঠেন তিনি। আহাম্মকির কথা তখন আদৌ কিছু না ভেবে বাহাদুরি জাহিরে তৎপর হয়ে পড়েন। স্ত্রী ফৌজিয়া বানু বেগমের মর্মপীড়ার সাথে তিনি নিবিড়ভাবে পরিচিত, এবং নিজের অনেকটা অজ্ঞাতেই তিনি সেই পীড়ায় আক্রান্ত। ঠিক স্তৈণ বলা না গেলেও স্ত্রীর প্রতি আনুগত্য তার অপরিসীম। স্ত্রীর চালনায় চালিত হতে অধিক তিনি অভ্যস্ত। মানের এই প্রশ্নটাও নিজস্ব প্রশ্ন তার নয়, এই প্রশ্নটা মূলত তার স্ত্রীর। ফলে নিজের ভেতরে প্রদাহ কিছু থাক বা না থাক, স্ত্রীর তাপে তিনি উত্তপ্ত হয়ে উঠেছিলেন এবং স্ত্রীর তালে তাল মিলিয়ে উষ্মা ও ওজন জাহির করেছিলেন। এতে করে কাণ্ডজ্ঞানের অভাবে স্থানকাল পাত্রের কথা ভুলে গিয়ে তিনি এমন এক আবর্তের পয়দা করে ফেললেন, যা থেকে বেরিয়ে আসা এখন তার দুঃসাধ্যই হয়ে দাঁড়াল। শাহনশাহর এই চরম বক্তব্যের প্রেক্ষিতে এখন তিনি কি করবেন বা কি বলবেন ঠাহর করতে না পেরে স্ত্রী ফৌজিয়া বানুর মুখের দিকে চেয়ে থেকে কেবলই থতমত করতে লাগলেন। ফৌজিয়া বানুর মুখমণ্ডলও বিবর্ণ হয়ে গেল। কেঁচো খুঁড়তে এসে হঠাৎ করে এভাবে সাপ বেরিয়ে পড়ায় ক্ষণিকের তরে তিনিও দিশেহারা হয়ে গেলেন। কিন্তু ফৌজিয়া বানু চালাক মেয়ে। তৎক্ষণাৎ তিনি সামলে নিলেন নিজেকে। পরিস্থিতিকে আয়ত্তে আনার মতলবে তিনি সঙ্গে সঙ্গে সুর বদলালেন। গোমড়া মুখে হাসির রেখা টেনে তিনি বললেন, আরে সে কি দাদু, সত্যি সত্যি তাই বলে আমাদের উপর গোস্সা হলেন আপনি? শাহজাদা ফিরোজ সেই এসে অবধি এতক্ষণ চুপচাপই ছিলেন। অভিযোগটা শুরু থেকে তার মনোপুত না হওয়ার কিছুক্ষণ ইতস্তত করার পর কিয়দ্দূরে অবস্থিত একটা কুর্সিতে গিয়ে বসে তিনি চুপচাপ এদের কথা শুনছিলেন। আর সইতে না পেরে তিনিও এবার সক্রোধে বললেন, না গোস্সা হবেন না সোহাগ করবেন? কেমন লোক তোমরা? কি নিয়ে এলাম আর তোমরা এসব কি শুরু করলে? ফাঁক পেয়ে ফৌজিয়া বানু তৎক্ষণাৎ বললেন, হ্যাঁ হ্যাঁ তাই তো,
আসলে দাদু, কথায় কথায় আমরা অন্যমনস্ক হয়ে অন্যদিকে সরে গেছি। মানের কথাটা স্রেফ একটা কথার কথা মাত্র, ওটা আমাদের কোনো বড় কথা নয়। বলতে না জেনে ঝোঁকের মাথায় আমিও কী সব উল্টাপাল্টা বলে ফেললাম, আর উনিও আরও বলতে না জেনে কথাটাকে উগ্র করে ফেললেন। আমাদের বেয়াদবি হয়েছে দাদু, আপনি আমাদের মাফ করে দিন। শাহনশাহ পূর্ববৎ গম্ভীর কণ্ঠে বললেন, বটে? ফজিয়া বানু বললেন, জি দাদু জি। কথাটা আমার আসলে এ আরজুটার ইদানিংকালের চালচলনটা নিয়ে। আমাদের নিজেদের নিয়ে কথা, একান্তই আপনজনদের ব্যাপার। এর মধ্যে মানের প্রশ্ন, এমন কোনো বড় প্রশ্ন হবে কেন? এবার জালালউদ্দিনও এই ফাঁকে নরম কণ্ঠে বললেন, জি জি, আসল কথা এটাই দাদু, বলতে না জেনে কসুর করে ফেলেছি, আপনি আমাদের মাফ করে দিন। ফজিয়া বানু আরও এক ধাপ উপরে গিয়ে বললেন, আপনি জানেনই তো দাদু, আপনার এই নাচ জামাইটি একটু পাগলাটে। জেনে শুনে আমাকে এই পাগলের হাতে দিয়েছেন। এখন যদি পাগলের উপর গোস্সা হন তো আমি দাঁড়াই কোথায়? ফজিয়া বানু হাসতে লাগলেন। শাহনশাহ তার দিকে মুখ ফেরাতেই ফজিয়া ফের হাসি মুখে বললেন, আমার অবস্থা তো তাহলে না ঘরকা না ঘাটকা। বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ একেবারেই নির্বোধ নন। জালালউদ্দিনের হুঁশ আক্কেল কিছুটা যে কম তা তিনি অনেক আগেই অনুধাবন করেছেন। কিন্তু ফজিয়া বানুর হুঁশ বুদ্ধি যে আদৌ কিছু খাটো নয়, স্বার্থজ্ঞান তার যে খুব টনটনে, শাহনশাহ সেটাও জানেন। কাজেই পরিস্থিতির প্রেক্ষিতে ফজিয়া যে চাল বদল করলেন, শাহনশাহর দৃষ্টি তা এড়াল না। কিন্তু এতৎসত্ত্বেও তিনি আর চুপ থাকতে পারলেন না। বাইরের কিছু ব্যাপার নয়, এটা তার নেহায়েতি পারিবারিক ব্যাপার। সুতরাং জিদটা কিছু খাটো করে শাহনশাহ প্রশ্ন করলেন, কেন আরজুকে নিয়ে অন্যায়ভাবে এই যে এতক্ষণ এত ধুলো ছেটালে, এগুলোও কি ঝোঁকের মাথার ব্যাপার? এসবও কি অন্যমনস্ক হয়েই তোমরা বলেছ, এটা বলতে চাও? সুচতুরা ফৌজিয়া সাথে সাথেই বললেন, জি না দাদু, জি না, আরজুর উপর অভিযোগ আমাদের মিথ্যে নয়। আমরা তো ওই নিয়েই এসেছি। আরজুটা বড় বেয়াড়া হয়ে গেছে, অভিযোগ আমাদের এইটা। কিন্তু কথাটা একটু উল্টাপাল্টা হয়ে যাওয়ার জন্যেই না। কপট শর্মিন্দা ভাব প্রকাশ করে ফৌজিয়া বানু মাথা নিচু করলেন এবং আর চোখে ও অলক্ষে স্বামীর দিকে তাকালেন। স্ত্রীর ইঙ্গিত বুঝতে পেরে আলাউদ্দিন সোচ্চার কণ্ঠে বললেন, জি দাদু জি, এ আরজুটা বেয়াড়া হয়ে গেছে, এই অভিযোগ নিয়েই তো আমরা এসেছি। নাখোশ কণ্ঠে সুলতান ফের বললেন, বেয়াড়া হয়ে গেছে মানে? জালালউদ্দিন না বুঝেই তৎক্ষণাৎ জবাব দিলেন, জি জি, জব্বর বেয়াড়া হয়ে গেছে, ওকে একটু শাসন করা দরকার, নাকি বলেন ভাই সাহেব? তিনি শাহজাদা ফিরোজের সমর্থন কামনা করলেন, কারণ তিনি জানতেন শাহজাদা ফিরোজের অভিযোগটা এই ধরনের একটা কিছু। এই বেয়াড়া শব্দটাও ওই শাহজাদা ফিরোজেরই। শাহনশাহ ফিরোজের দিকে চাইতেই শাহজাদা ফিরোজ এবার সঙ্গে সঙ্গে প্রসঙ্গটা ধরলেন, আর এতে করে পরিস্থিতিটা হালকা হয়ে গেল। কুর্সি থেকে উঠে শাহজাদা ফিরোজ সামনে এগিয়ে আস্তে আস্তে বললেন, হাঁ দাদু, ওকে একটু শক্ত করে শাসন করা দরকার। সত্যিও বড্ড বেয়াড়া হয়ে গেছে। বিস্মিত কণ্ঠে শাহনশাহ বললেন, বেয়াড়া হয়ে গেছে? বেয়াড়া বলতে কি বোঝাতে চাচ্ছ তোমরা? শাহজাদা ফিরোজ বললেন, মানে ওর মাথায় বোধহয় কিছুটা গোলমাল দেখা দিয়েছে। গোলমাল? ওর চালচলনটা ইদানিং একেবারে অসামাজিক হয়ে পড়েছে। নিজের ভাবে, নিজের খেয়ালে ও যে কখন কি করছে তার দিশে পাওয়া দুষ্কর। কারো কথায় কান না দিয়ে, কারো সাথে কোনো রকম সঙ্গ সংস্রব না রেখে, এবং এখন স্রেফ নিজের মধ্যেই তন্ময় থেকে পৃথক হয়ে চলছে। নিজের খেয়াল খুশি মতোই যা ইচ্ছে করছে, যেদিকে ইচ্ছা যাচ্ছে। বলো কি, এর উপর আবার কবিতা লেখার বিমার, মনে হয় ওইটাই সব নষ্টের মূল। সেদিন তো এ নিয়ে আমি আপনার সাথে কথা বলতে গেলাম, আপনি তাতে গুরুত্বই কিছু দিলেন না। তাই নাকি? ওর চেহারার দিকে ভালো করে তাকিয়ে একবার দেখুন তো। সময় মতো গোসল নেই, খাওয়া নেই, হাসি খুশি হইচই নেই, দিনরাত ওইসব নিয়ে আওয়ারা হয়ে থেকে থেকে সুরতটা কি বেগুন পোড়া বানিয়েছে দেখুন তো। শাহনশাহর মুখে এবার শুকনো একটা হাসির রেখা ফুটে উঠল। তিনি এবার
অপেক্ষাকৃত স্বাভাবিক কণ্ঠে বললেন, আওয়ারা? বিলকুল আওয়ারা। হুঁশবুদ্ধি তার আসলে যে ঠিকমতো কাজ করছে না, ওর কাণ্ড কারখানা দেখলেই তা বোঝা যায়। এক এক সময় এমন এক এক কাজ করছে যে দেখলে আওয়ারা ছাড়া কিছুই আর তখন ভাবা যায় না ওকে। কি রকম? এই আজকেই দেখুন, হাসি খুশিতে যেতে যেতে পথের মধ্যে হঠাৎ যেই এক অচেনা লোক সামনে পড়ল, আর অমনি মাথায় তার গোলমাল দেখা দিল। আবরু পর্দা করা নেই, মুখের ঢাকনা না ফেলেই থমকে দাঁড়িয়ে গিয়ে হা করে তার দিকে চেয়ে রইল। সে কি? বিশ্বাস না হয় এই ফৌজিয়াকে জিজ্ঞেস করুন, ওরা তো তখন একসাথেই ছিল। জিজ্ঞেস করতে হলো না। এমন মৌকা ফৌজিয়া বানু ফসকে যেতে দেবেন? সে আওরাতই তিনি নন। সুলতান কিছু না বলতে তিনি সঙ্গে সঙ্গে নেচে উঠে বললেন, জি দাদু, একদম সাচ্চা কথা। শুধুই কি চেয়ে থাকা? দেখলে আপনি বুঝতে পারতেন, একদম যেন গিলে খাবে লোকটাকে। ছি 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 ছি, এক গাদা দাসদাসীর সামনে শরমে আমার মাথা কাটা গেল। জালালউদ্দিনের মাথাও ফের গরম হয়ে গেল। স্ত্রীর তাপে তপ্ত হয়ে উঠে তিনিও সঙ্গে সঙ্গে বললেন, এরপরও তো কথা আছে। সেখানে আমরা যেতে আবার কি দেখলাম? দেখলাম শরম পেয়ে আর আমাদের ভয়ে লোকটা পালিয়ে যাচ্ছে। তাকে পালিয়ে যেতে দেখে আরজুমান বানু বেগম সাহেবা তার পেছনে ছুটলেন। পুনরায় শাহানশাহ বিস্মিত কণ্ঠে বললেন, ছুটলেন? জালালউদ্দিন সরকি জড়িয়ে পেঁচিয়ে বললেন, জি। তা কথা হলো কয়েক কদম এগিয়ে গেলেন সেদিকে। সুলতান বললেন, মানে? জবাব দিলেন ফিরোজ শাহ। তিনি বললেন, এর কিছুই মানে নেই। ওই যে বললাম আওয়ারা, ব্যাপারটা ঠিক তাই। পথের লোক পথে পড়ে রইল, হুঁশ ফিরতে সে আবার আমাদের সাথে চলতে লাগলো। বিলকুল তখন ঠিকঠাক। শাহনশাহ চোখের ভ্রু তবুও একটু কুঁচকে গেল। তিনি প্রশ্ন করলেন, লোকটা তাহলে কে? শাহজাদা ফিরোজ তাচ্ছিল্যের সাথে বললেন, কেউ নয়, কেউ নয়, মামুলি এক পথিক। আমাদের দপ্তরেরই কোথায় যেন দেখেছি। মামুলি কোনো নকরি নফরি করে বোধহয়। আরজুকে যে সে কখনো দেখেনি বা চেনে না, তার ভাব দেখেই তা বোঝা গেল। আসলে সব বিলকুলই তার ওই খেয়ালি মগজের কারবার। যেতে যেতে আবার কি তার খেয়াল চাপল, অমনি ফের জিদ ধরল, আর বেড়াতে যাব না। ব্যাস গেলই না আর। আচ্ছা, আগে তবু যা বলতাম তা শুনত। অনেক সময় নিজে এসে গল্প আলাপ জুড়ে দিত, ফাইভ ফরমায়েশও খেটে দিত। এখন একদম উল্টো, কারো কোনো কথা এসে আর গায়ে মাখে না একটু। কোনো বাধা নিষেধ শুনে না, একেবারে আপন ভাবে মুশকুল। তাই একসাথে এক মহলে থেকে ও যদি এভাবে একদম এড়িয়ে চলে সবাইকে, কাউকে কোনো পাত্তাই যদি না দেয় বা পরোয়াই কিছু না করে, তাহলে মেজাজটা খারাপ হয় না কার? ফৌজিয়া বানু লুফে নিলেন কথাটা। বললেন, ওই কথাই। নালিশটা আমাদের ওইটাই দাদু। আমাদের না হয় পরোয়া না করবে, না করো। আমরা না হয় আলতু ফালতু দূরের লোক, কিন্তু ভাইজান তো আর তা নন। আজ বাদে কাল ঘর করবে যার তুমি, তামাম জনের মধ্যে যেজন একান্তই আপনজন হবে তোমার, তার সাথেও এই আচরণ করলে আফসোস পেরেশান হয় না কে? নীরবে দাঁড়িয়ে থেকে আরজুবানু এতক্ষণ কিছুটা কৌতুকের সাথে এদের অভিযোগ শুনছিলেন। এর মাঝে ফৌজিয়া বানু হঠাৎ করে এসব কথা শুরু করায় শরমে তিনি সংকুচিত হয়ে গেলেন। শাহজাদা ফিরোজ এতে অত্যন্ত বিব্রত বোধ করলেন। তৎক্ষণাৎ তিনি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, আহা, এসব কি ফালতু কথা শুরু করলে আবার তুমি? একটুও না দমে ফৌজিয়া বানু আরও অধিক জোশের সাথে বললেন, ফালতু কথা কিসের ভাইজান? ফালতু কথা হবে কেন? এটা একদম দিন বরাবর স্পষ্ট কথা। ওই আরজুর সাথে শাদী হবে আপনার। এ মহলের কে না জানে সেটা। দাদু সাহেবের এ উম্মিদ তো আজকের নয়, অনেক আগে থেকেই এ ফায়সালা করে রেখেছেন তিনি। ঠিক কথা নয় দাদু? আরজুমান বানু ক্ষুব্ধ কণ্ঠে বললেন, দাদু আমি চললাম। খেয়ালতে শাহনশাহ বললেন, ও যাবে? সঙ্গে সঙ্গে ফৌজিয়া ফের খোঁচা দিয়ে বললেন, কেন যাবে কেন? ভাইকে আমার পছন্দ হয় না? এর চেয়ে উমদা কোনো বাদশাহ জাদার খোয়াব দেখো তুমি। অত্যন্ত বিরক্তি ভরে আরজুমান বানু বললেন,
দাদু, এসবের মধ্যে নেই আমি, আমার বেয়াদবি মাফ করবেন। আরজু বানু রওনা হতে গেলেন। পরিস্থিতির প্রেক্ষিতে সুলতান বললেন, আচ্ছা যাও। আরজু বানু বিদ্যুৎ বেগে কামরা থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ফৌজিয়া বানু হৈ হৈ করে উঠলেন, সে কি, কথা তো শেষই হয়নি আমাদের, ও চলে গেল মানে? জ্বলে উঠলেন শাহজাদা ফিরোজ শাহ। তিনি সক্রোধে ও তিক্ত কণ্ঠে বললেন, না যাবে না, তোমার এই খিস্তিপনা শোনার জন্য ওখানে বসে থাকবে। সাব্বাস, তোমার রুচি আর মনোবৃত্তি। কখন যে কিসব আজগুবি প্রসঙ্গ টেনে আনছো পরপর, যা দেখলে সত্যি সত্যি আগুন ধরে যায় গায়ে। কি যে তোমার মতলব, কি যে তোমার প্যাঁচ, আর কোনোভাবে কোনো কায়দায় কোনো ঝাল যে ঝাড়ছ তুমি, দাদু কিছু না বুঝলেও আমার একদম ঘেন্না ধরে গেছে। সঙ্গে সঙ্গে ফৌজিয়া বানু প্রতিবাদ করে বললেন, ভাইজান। তার কথায় কান্না দিয়ে রুষ্টকণ্ঠে বলেই চললেন শাহজাদা, দূর দূর হও। যে কথা বলতে এলাম, নিজেদের মতলব হাসিলের তালে থেকে তোমরা সেসব কিছুই বলতে দিলে না। থাকো, মতলব হাসিলই করো তোমরা। যত বিষ আছে সব একসাথে উগড়ে দাও। আমিও চললাম দাদু, আমারও কোনো বেয়াদবি নেবেন না। আমার শেষ কথা হলো, হয় ওকে কবিতা লেখা ছাড়ান, নয় পাকাপোক্তভাবে ওই কাজে বসিয়ে দিয়ে ওর স্বাস্থ্য শরীর ঠিক রাখার যথাযথ ব্যবস্থা করুন। এইভাবে চললে ওর স্বাস্থ্য মগজ দুইটাই বিগড়ে যাবে। এটা আপনাকে আবার আমি বলে গেলাম। কামরা থেকে গটগট করে বেরিয়ে গেলেন শাহজাদা ফিরোজ শাহ। গোস্বা হওয়ার পরিবর্তে শাহানশাহ এতে বরং খুশিই হলেন মনে মনে। হতভম্ব ফৌজিয়া আর জালালউদ্দিন একসাথে বললেন, সে কি? শাহানশাহ আবার গম্ভীর কণ্ঠে বললেন, ঢের হয়েছে, এবার তোমরা এসো দেখি, আমার কাজ আছে। দুজনই ফের একসাথে বললেন, তার মানে? তাকিয়া ছেড়ে উঠতে উঠতে শাহানশাহ বললেন, দিলটা আরো সাফা করো আর আদব কায়দা আরো কিছু রপ্ত করতে শেখো। অতঃপর শাহানশাহ আর কিছু বলার সুযোগ দিলেন না তাদের। বাধ্য হয়ে তারাও কামরা থেকে বেরিয়ে এলেন। আরজু বানুকে জব্দ করতে এসে তারা নিজেরাই আজ এই যে এইভাবে জব্দ হয়ে গেলেন, আদি পীড়ার সাথে এই নিদারুণ মর্মপীড়া দিলে তাদের অক্ষয় হয়ে রইল। লাকড়ি চাই, লাকড়ি, এই যে শুকনো লাকড়ি, লাকড়ি লেবেন গো, লাকড়ি। সকাল সন্ধ্যা সর্বক্ষণ লাকড়ির বোঝা মাথায় নিয়ে নবদ্বীপ শহরের অলিগলি সর্বস্থানে নিরলস ঘুরে বেড়ায় এক মাঝবয়সী লাকড়িওয়ালা। কাঁধের উপর কুঠার, মাথায় মোটা পাগড়ি আর মুখ ভর্তি খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি। চেহারা তার উস্কো খুস্কো, আচ্ছাদনে দারিদ্র্যের সুস্পষ্ট ছাপ। স্থানীয় এক লাকড়ি ব্যবসায়ীর আড়ত থেকে সস্তা দামে কিনে চড়া দামে বেচার আশায় প্রতিদিন সে ঘুরে বেড়ায় শহরবাসীদের দ্বারে দ্বারে। কোনো কোনো দিন বেচাকেনা তার জমজমাট হয়ে ওঠে, কোনো কোনো দিন ফের দুই এক বোঝা বেচতেই গোটা দিন উতরে যায়। দরাদরের নামে ক্রেতাদের গালমন্দ আর পথচারীদের কটুকথা হারোয়াক হজম করতে হয় তাকে। এগুলোই এ কাজের নিত্যদিনের ব্যাপার। এসব দিক দেখতে গেলে এ কারবার চলে না। তাই কারো কোনো তিরস্কারী গায়ে মাখে না লাকড়িওয়ালা। আতময়লা কাপড়ের পুরুষ্ঠ এক বেড়ে সদৃশ পাগড়ির উপর চেলা কাঠের বোঝা নিয়ে প্রতিদিন সে ঘুরে আর হাঁকে, লাকড়ি চাই, লাকড়ি। আজও সে বেরিয়েছে প্রত্যুষে, লাকড়ি নিয়ে পথে পথে ঘুরছে আর হাঁকছে। নবদ্বীপ শহরটি গঙ্গা নদীর বা ভাগীরথীর একদম তীরের উপর। লম্বালম্বী তীরে অগণিত ঘাট, ঘাটে ঘাটে হাজার হাজার পুণ্যার্থীর ভিড়। গঙ্গা স্নানে যাচ্ছে কেউ, কেউ আসছে স্নান সেরে। অধিকাংশরই তীর বরাবর জটলা করে দাঁড়িয়ে গল্পালাপে মশগুল। এই নদী তীরের উপর দিয়ে এদিক থেকে শহরে ঢোকার পথ। ভিড় এড়িয়ে এড়িয়ে সতর্ক লাকড়িওয়ালা এই পথে হাঁটছে। সতর্কতা সত্ত্বেও লাকড়ির বোঝা মাথায় নিয়ে একদল পুণ্যার্থীর সামনে এসে পড়ে গেল সে। সঙ্গে সঙ্গে গর্জে উঠলেন পুণ্যার্থীরা, বললেন, এই বেটা ছোট লোক, অসভ্যই তোর, খড়ির বোঝা মাথায় নিয়ে এ ভদ্রলোকের ভিড়ের মধ্যে এসেছিস কেন? এটা খড়ি বেচার জায়গা? লাকড়িওয়ালা সবিনয়ে বলল, না বাবু, আমি ওই শহরের ভেতরে যাব। তারা বললেন,
যাবি তো ওই দূর দিয়ে যেতে পারিস নে, অস্পৃশ্য। এ নোংরা চেহারা নিয়ে ভদ্রলোকের মধ্যে এসে ঢুকেছিস কোন আক্কেলে? ভাগ ভাগ শিগগির। আচ্ছা বাবু, আচ্ছা। লাকড়িওয়ালা পাশ কাটিয়ে দ্রুত পদে সরে গেল। আর কিছু দূর এগোতে এক খদ্দের এসে বলল, আরে এ বেটা কাঠুরে, দাম কত তোর খড়ির? লাকড়িওয়ালা হস্তচিত্তে বলল, 2 কড়ি বাবু, 1 বোঝা 2 কড়ি। দাঁত খিচিয়ে খদ্দেরটি বলল, ই বেটা অস্পৃশ্য, ছোট লোকের লোভ কত? 1 কড়িতে কেউ এটা ঠুকবে না, আর 2 কড়ি দাম চাই। 1 কড়িতে দিবি? না বাবু, 2 কড়ির কমে দেয়া যাবে না। আরে বেটা, এত মোটা খড়ি তোর, 1 কড়িতে ফের আবার ফাড়াই করতে লাগবে। আগে না বাবু, এই তো কুড়াল আমার সাথে আছে, যদি বলেন আমি এসব ভাড়াই করে দেবানে, দাম ওই 2 কড়িই লাগবে নে। আরে দূর বেটা, ফাড়াই করে দিবি না তো অমনি নেব, 1 কড়িতে দিস তো চলে আয় আমার সাথে। আগে না বাবু, ওই 2 কড়িই লাগবে নে। তবে রে বেটা ছোট লোক, নরধম, নরকের কীট, আমি কি জানিস? কুলীন ব্রাহ্মণ, নৈকস্য কুলীন, তুই বেটা অস্পৃশ্য তর্ক করিস আমার সাথে? নরকে যেতে হবে না? দাম যে দিতে চাচ্ছি, এই তো তোর 14 পুরুষের ভাগ্যে। তা যাই বলেন বাবু, কমে দেবার পারবা না নেই। অগ্নিমূর্তি ধারণ করলেন খদ্দেরটি, সগর্জনে বললেন, দূর হ, দূর হ অস্পৃশ্য অচ্ছুত, এই পবিত্র গঙ্গা স্নানের তিথিটায় মাটি করে দিলি আমার। সর সর, শিগগির পথ থেকে সর। মুখাকৃতি বিকৃত করে স্পর্শ থেকে গা বাঁচিয়ে দ্রুতপদে ঘাটের দিকে গমন করলেন খদ্দেরটি। পুনরায় হাঁটতে লাগলো লাকড়িওয়ালা। নদীর তীর পেছনে রেখে সামনে একটু এগোতেই আবার সে আরেক বিপর্যয়ের সম্মুখীন হল। স্নানার্থী কয়েকজন উঁচু দরের ব্রাহ্মণ গল্পে গল্পে এসে হঠাৎ লাকড়িওয়ালার একদম মুখোমুখি হয়ে গেলেন। পথের মাঝে এমন এক অবাঞ্ছিত লোক দেখে জ্বলে উঠলেন তারা। জনৈক ধমকে উঠে বললেন, আরে এই হতচ্ছাড়া, অকাল কুষ্মাণ্ড, এ পথে ধে ধে করে যাচ্ছিস কোন সাহসে? এটা ভদ্রলোকের পথ, তা তুই জানিস নে? আগে তোরা যাবি ওই পাশ দিয়ে ভাগার জঙ্গল পেরিয়ে। পুত পবিত্র মনুষ্যগণ যে পথে চলে, সে পথে তোরাও চলতে চাস? দিনে দিনে এসব হতে লাগলো, কি আশ্চর্য মশাই। অন্য একজন সঙ্গীকে সম্বোধন করে বক্তাটি তার শেষ কথাটা বললেন। প্রত্যুত্তরে সে ব্যক্তি বললেন, কলিকাল, কলিকাল, ঘোর কলিকাল। শাস্ত্রীয় অনুশাসনের চূড়ান্ত অবনতির ফল ছাড়া এসব আর কিছুই নয়। অতঃপর তিনি লাকড়িওয়ালাকে বললেন, আরে এই বেটা, এদিকে যাস কোথায়? লাকড়িওয়ালা বলল, এই শহরে লাকড়ি বেচার লেগে বাবু। লাকড়ি বেচার লেগে? তা রাস্তা পথে ভদ্র শূদ্র দেখে চলতে পারিস না? আগে নাম কি তোর? আগে গনি মিয়া। আঁতকে উঠে ব্রাহ্মণ কজন ছিটকে কয়েক ধাপ পেছনে গেলেন এবং একসাথে আওয়াজ দিলেন, রাম 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 রাম। বক্তাটি ফের নাক ছিটকে বললেন, হ্যাঁ সে কি, তুই বেটা তাহলে আস্ত একটা জবন, মানে ম্লেচ্ছ, কি বিভ্রাট। তৃতীয় জন বললেন, এ বেটা অচ্ছুত, গঙ্গা স্নানের এই পুণ্য লগ্নে এ পথে তুই আসতে গেলি কেন? আমি ওই মহল্লাটাতে যাব বাবু। লাকড়িওয়ালা সামনের দিকে ইঙ্গিত করলেন। সেদিকে চেয়ে আরেক দফা আঁতকে উঠলেন ভদ্রলোক। চোখ মুখ গোমড়া করে বললেন, তবে রে বেটা, ওটা তো পরম পবিত্র ভট্টাচার্য মহাশয়ের এলাকা, পূজনীয় পণ্ডিত লোকদের বসবাস। তুই বেটা ম্লেচ্ছ জবন সেখানে যাবি মানে? ওরাও যে লাকড়ি কেনে বাবু। লাকড়ি কেনে? ওদেরও যে রান্না করতে লাকড়ি লাগে। লাকড়ি? রাম রাম, ওরা লাকড়ি দিয়ে রাঁধেন? অসভ্য বর্বর, খড়ি বলতে পারিস রে? আগে হাঁ, খড়ি। তো সে খড়ি নেই তুই যাবি কেন? ম্লেচ্ছ হে কুলীন ব্রাহ্মণের দ্বার দৌড় মারাবি তুই? কাচুমাচু করে লাকড়িওয়ালা বলল, কেন বাবু, কুকুর বেড়ালো তো যায় সেখানে, আমি তো মানুষ। গর্জে উঠলেন ভদ্রলোক, বললেন, তবে রে ম্লেচ্ছ, কুকুর যাক আর শেয়াল যাক, তাতে তোর কি? তুই যাবি কেন? আগে আমরাই তো বরাবর যাই। তোরাই যাস একদম ভেতরে? ভদ্রলোকের চোখ দুটি কপালে উঠে গেল। লাকড়িওয়ালা বলল, আগে না, দেউড়ি পর্যন্ত যাই। সে একজন
দুই একজন হিন্দু মনীষী বাদে খড়িওয়ালা আমরাই তো বেশি। তোরাই বেশি? অন্য একজন এ প্রেক্ষিতে বললেন, এতে আশ্চর্য হচ্ছেন কেন ঠাকুরমশাই? এসব কাজ তো ওদেরই, মানে এসব জবন ম্লেচ্ছেরই কাজ। এসব ছোট আর নোংরা কাজগুলো এরাই তো করবে। এসব কাজ তো ব্রাহ্মণ পণ্ডিত আর ভদ্রলোকের নয়। হ্যাঁ, হীনাতিহীন শূদ্রা জবন ম্লেচ্ছের কাজ। হ্যাঁ, তা অবশ্য ঠিক। ঠিক মানে 100 বার ঠিক। প্রথম বক্তা এবার সোচ্চার কণ্ঠে বললেন, এই ঠিকটা বেঠিক হয়ে যাওয়াতেই না যত অঘটন আর অনাচার দেখা দিচ্ছে চারদিকে। যার যেটা কাজ সে সেটা নিয়ে না থেকে লাফিয়ে উপরের দিকে উঠছে বলে না ঈশ্বরের যত অভিশাপ নেমে আসছে পৃথিবীতে। দ্বিতীয় ব্যক্তি বললেন, হ্যাঁ ঠিক বলেছেন। বলেই চলেন প্রথম বক্তা, তুই বেটা ম্লেচ্ছ, তুই তোর কাজ নিয়ে থাক, খড় খড়ি যোগান দে, আদেশ নির্দেশ দিয়ে খেটে অগাড় পাগাড় সাফ কর, সৃষ্টির সামস্য বজায় থাকুক। তা নয় ম্লেচ্ছ গিয়ে একদম সিংহাসনে বসে পবিত্র জনদের উপর খবরদারি শুরু করেছে। দেবতার রুদ্ররোষ আর আমরা এড়িয়ে যাব কি করে? পঞ্চমজন ইতস্তত করে বললেন, তাইতে আমাদের দোষটা কি? প্রথমজন সখেদে বললেন, আমাদের নিষ্ক্রিয়তা, আমাদের উদাসীনতা, অনাচার অনিয়ম চোখের উপর হতে দেখেও আমরা তার প্রতিবিধানে ব্রতী না হয়ে চুপচাপ বসে আছি। প্রতিবিধান না করার অর্থ তো অনাচারকে সহায়তা করা। ভগবান এটা সইবেন কেন? উত্তম করবে উত্তমের কাজ, অধম করবে অধমের কাজ। শাস্ত্রের এই পবিত্র বিধান যথেচ্ছাভাবে লঙ্ঘিত আর উপেক্ষিত হচ্ছে দেখে আমরা চুপচাপ আছি বা দেখেও দেখছি না। ষষ্ঠজন মুচকি হেসে বললেন, ওরই আর বেশি দিন অন্তপ করতে হবে না পণ্ডিত মশাই। ভগবানের কৃপায় শিগগিরই সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা ভুলে যাচ্ছেন কেন? না, ভুলিনি। আমি বলছি, এই যে এতদিন এভাবে চুপচাপ গেল, এর কি কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না আমাদের? গতস্য শোচনা নাস্তি। এখন আমাদের দিকে চিন্তা ভাবনা করুন। হ্যাঁ, অবশ্যই তা করতে হবে। শাস্ত্র যেখানে স্পষ্ট করে বলছে এ রাজ্য তোমাদের, এ সিংহাসন তোমাদের, সেখানে আর আমাদের চুপ থাকলে চলছে? কখনো না। নিন, চলুন, যথাশীঘ্র পুণ্য স্নানটা সেরে নিই। ও বেলা আবার ভয়ানক তাড়া আছে আমার। এ নিয়ে মস্ত বড় বৈঠক বসবে আজ রাতেই। তার যোগান গুছানোর দায়িত্ব আবার আমার ঘাড়ে। চলুন। বলেই শেষ বক্তা লাকড়িওয়ালাকে উদ্দেশ্য করে বললেন, এই বেটা, তা যাবি তো যা, কিন্তু ভদ্র শূদ্র দেখে শুনে যাস। সুলতান মুসলমান বলে তোরা একদম ধরাটাকে সরাজ্ঞান করিস নে। লাকড়িওয়ালা ইতোমধ্যে রাস্তা থেকে সরে একপাশে এসেছিল, তবু তার পদচিহ্ন স্পর্শ করার ভয়ে ব্রাহ্মণেরা রাস্তার উপর পাশ ঘেঁষে সংকুচিত হয়ে নদীর দিকে রওনা হলেন। এই সমস্ত ঝুট ঝামেলা এড়িয়ে লাকড়িওয়ালা অনেকখানি দূরে এক নির্জন স্থানে চলে এলো। এই স্থানটা একেবারেই ফাঁকা। এই ফাঁকা এলাকার পরেই ফের বসতি। এখানে এসে পৌঁছেই সে দেখল এদিক ওদিক চাইতে চাইতে একজন পথচারী আনমনাভাবে সামনের দিকে এগিয়ে আসছে। তাকে দেখে লাকড়িওয়ালা দ্রুতপদে তার সামনে হাজির হলো। হাজির হয়েই বলল, লাকড়ি নেবেন বাবু? লাকড়ি?